আমাদের জীবনের এমন কিছু পরিবর্তন হুট করেই হয়তো চলে আসতে পারে, আসে আমাদের জীবনে সেই পরিবর্তন থেকে আসলে তো সেই পরিবর্তনগুলো আমাদের সামনে যখন আসবে, আমরা যখন সেগুলোকে প্রত্যক্ষ করব, উপলব্ধি করব, তখনকার অনুভূতি কি হবে সেটা আসলে তখনই বোঝা যায়। কিন্তু অন্য কেউ ঘটনা গল্প পড়ে বা কারোর কাছ থেকে জেনে সেই অনুভূতিটুকু পায় না। তাই ঘটনা যেমনই হোক না কেন, যার সাথে ঘটেছে, আমরা সেই সময়কার সেই অনুভূতিটাকে শ্রদ্ধা করি। ফেসবুকে যারা যুক্ত আছেন তাদের জন্য বলতে চাই, আপনার নিজের জীবনের ঘটে যাওয়া সেই অতি প্রাকৃতিক ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করবেন টেক্সট করে। আপনি জানিয়ে দিতে পারেন আমাদের সাথে যুক্ত আছেন, কিন্তু পুরো ঘটনা যদি শেয়ার করতে চান তাহলে কিন্তু আর টেক্সট করে শেয়ার করলে সেটা আমাদের কাছে আসবে না বলতে পুরোটা ঘটনা আপনি একসাথে আমাদের শেয়ার করতে পারবেন না। তাই বলতে চাই, এই পুরো ঘটনা অডিওতে রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিন ইনবক্সে, তাহলে আপনার নিজের কণ্ঠে আমি সেই ঘটনা সবাইকে শুনে দিতে পারবো। চাইলে আপনি পুরো ঘটনা লিখেও আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, সেটাও ইনবক্সে পাঠাবেন, সবচেয়ে সুবিধা হয়। যদি আপনি ইনবক্সে পাঠান তাহলে সবার সাথে সেই ঘটনাটা আমি পড়ে শুনিয়ে শেয়ার করি। আরেকবার বলে দিতে চাই, facebook.com/capitalfm948 আমাদের অফিসিয়াল ভেরিফাইড পেজে আজ আপনাদের সাথে যুক্ত হবেন প্রত্যাশা করছি। যারা জয়েন করেছেন তাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, ঠিক এভাবেই যেন ভালোবাসা থাকে সবসময় সেই প্রত্যাশা করছি। আর হ্যাঁ, যদি সরাসরি আমাদের সাথে যুক্ত হতে চান ফোনে, তাহলে আপনি আপনার জীবনের সেই ঘটনাটা একটু রেডি করে রাখুন। যে ঘটনাটা আপনি শেয়ার করবেন সেটা রেডি করে আমাকে একটা কল দেবেন, একটা নীরব নিস্তব্ধ জায়গায়, যেখানে খুব ক্লিয়ারলি সবাই শুনতে পাবে, সেরকম একটা জায়গা থেকে ফোন করবেন, যেন আপনার সাথে আমরা সরাসরি কথা বলতে পারি। 0255036659 এই নাম্বারে। প্রথম বন্ধু আবু সুফিয়ান শিহাব, তার ঘটনা দিয়ে শুরু করতে চাই আমাদের আজকের আয়োজন। এখন তো নতুন করে হচ্ছে তাবিদ, সুতরাং এটা সবাইকে জানিয়ে দেবেন। আজকে শোটাকে আরো বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে সবাই জানতে পারেন যে এখন থেকে তাবিজ অনুষ্ঠিত হবে রাত 12টা থেকে। শিহাব লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ঘটনাটি আমার বন্ধু নাহিদের কাছ থেকে শোনা। ঘটনাটি নাহিদের বাবার সাথে ঘটেছিল। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যায়। আমার বন্ধু নাহিদ যেভাবে বলেছে সেইভাবেই বলছে। 1999 সালের ঘটনা। আমার বন্ধুর বাবার নাম সেলিম। সেলিম কেন্দুয়ার একটি ছোট গ্রামে তার পরিবার নিয়ে বসবাস করত। সে প্রতিদিনই সূর্যোদয়ের আগে তার বন্ধু সাদেককে নিয়ে মাছ ধরার জন্য বিলে যেত। একদিন প্রায় মাঝরাতে সাদেক এসে তাকে ডাকতে লাগলো, সেলিম, ও সেলিম, মাছ ধরতে যাবি না? সেলিম তাড়াতাড়ি ঘুম থেকে উঠল এবং মাছ ধরার জাল এবং থলিটা নিয়ে সাদেকের সঙ্গে বিলের উদ্দেশ্যে রওনা দিল। আফসোস, সে তখন বুঝতে পারেনি যে আসলে তখন মাঝরাত, অর্থাৎ সকাল হতে এখনো অনেক দেরি। আগে বলেছি যে ঘটনাটি 1999 সালের ঘটনা। সেই সময় সবার ঘরে ঘুড়িও থাকতো না, স্বাভাবিকভাবে তাদের ঘরেও কোনো ঘুড়ি ছিল না। তাকে বুঝতে পারেনি যে তখন মাঝরাত। তারা দুজনেই মাছ ধরতে বিলে নেমে পড়ল। চারদিকে ছিল অন্ধকার এবং পিন পতন নীরবতা। মাঝে মাঝে রেন্ট্রি গাছের থেকে একটা পাখি কিরকম অদ্ভুত সুরে ডাকছিল। সেলিম মনের সুখে মাছ ওঠাচ্ছিল এবং ওই দিন যে পরিমাণ মাছ জালে ধরা পড়ছিল, সে জীবনে এত মাছ কোনোদিন দেখেনি। হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে মাছ থলের ভিতর রেখেছিল তার একটাও সেখানে নেই। থলেটা শূন্য দেখতে পেল। অদ্ভুত ব্যাপার হলো, আশপাশের কোথাও তার বন্ধু সাদেককে সে দেখতে পেল না। এরকম একটা সিচুয়েশনে পড়ে তিনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। কিন্তু হঠাৎ এমন একটা দৃশ্য দেখতে পেয়ে তার চোখ কপালে উঠে গেল। দেখল সাদেক ডাঙায় বসে দুই হাতের মুঠোয় ভরে মুখে মাছ ভরছে, চপচপ করে মাছ গিলছে। এরকম একটা দৃশ্য দেখে আর কিছুই বোঝার বাকি ছিল না, কিন্তু তিনি সেটা বুঝতে দেননি যে তিনি সব বুঝে গিয়েছেন। তাই তিনি কৌশলে আস্তে আস্তে উপরে উঠে আসতে লাগলেন এবং ডাঙ্গার কাছে গিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলেন।
কিন্তু অবাক করা ব্যাপার হলো তিনি এক পাও সরাতে পারছেন না, সেখানে আটকা পড়ে গেলেন। তিনি এতটাই ভয় পেলেন যে তার শরীর প্রচন্ড শীতেও ঘামে ভিজে যাচ্ছিল এবং দেহটা তার থরথর করে কাঁপছিল, গলা শুকিয়ে যাচ্ছিল। এই সময় তিনি কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। এমন সময় সেই পিশাচটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করল। বিদঘুটে মুখে অট্ট হাসি দিল এবং তার আসল রূপ ফিরে এলো। এই পিশাচটা দেখতে কতটা ভয়ঙ্কর ছিল তা বলে বোঝানো যাবে না। পিশাচটির চোখ দুটো থেকে আগুন জ্বলছিল এবং শরীরটা আগের থেকে 2 গুণ আকৃতির হয়ে গেল। এরকম একটা ভয়ানক রূপ দেখে সেলিম সাহেব সেখানেই অজ্ঞান হয়ে গেলেন। এদিকে আসল সাদেক সেলিমের বাসায় গিয়ে তাকে ডাকতে লাগলো। সেলিম সাহেবের বউ অবাক হয়ে প্রশ্ন করলেন, আপনি তো অনেকক্ষণ আগে ওনাকে নিয়ে মাছ ধরতে গেলেন, এখন এবার সব কি বলছেন, কোথায় রেখে এসেছেন? কথাগুলো শুনে সাদেক অনেকটাই অবাক হয়ে গেল এবং সে বুঝতে পারল তার বন্ধু সেলিমের সাথে কিছু একটা হয়েছে। সে তাড়াতাড়ি গ্রামের সবাইকে নিয়ে বিলের দিকে রওনা হলো। তারা সেখানে পৌঁছে যা দেখল তা একেবারে মেনে নেওয়ার মতো না। তারা লক্ষ্য করলেন সেলিমের গলাটা কালো বর্ণ হয়ে গেছে এবং সে মাটিতে পড়ে আছে। তাকে দেখে বোঝা যাচ্ছে কেউ তাকে গলা টিপে হত্যা করতে চেয়েছিল। তাছাড়া বড় বড় নখের আঁচড় তাকে ক্ষতবিক্ষত করেছিল। গ্রামের মানুষ সময় মতো এসেছিল বলে জীবিত পাওয়া গিয়েছিল সেলিমকে। আল্লাহ রহমতে নাহিদের বাবা এখনো বেঁচে আছেন, কিন্তু তার গলা সে দাগগুলো এখনো রয়ে গেছে। এই ছিল আমার বন্ধু নাহিদের কাছ থেকে শোনা ঘটনা। আশা করি সবার ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ শিহাব আপনাকে, এবং ঠিক এভাবেই প্রত্যেক সপ্তাহে যুক্ত থাকবেন সেটাই প্রত্যাশা করি। facebook.com/capitalfm948 আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে আপনার উপস্থিতি প্রত্যাশা করি। সেই সাথে আজ তাবিজ নতুন করে শুরু হয়েছে। তাবিজে আপনার উপস্থিতি আগেই বলছিলাম যে আপনি নিশ্চয়ই আপনার উপস্থিতি দেখতে চাই। অনেকেই মনে করছিলেন যে আজ তাবিজ অনুষ্ঠিত হবে কি হবে না। নতুন নিয়মটা বলেই দিলাম, আগামী সপ্তাহ থেকে তাবিজ শনিবারে রাত 12টায় শুরু হবে এবং 1টা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আজকে আমাদের সাথে যেসব বন্ধুরা যুক্ত আছেন অডিওতে, তাদের কথা এবার বলবো এবং তাদের অডিওগুলো একটু প্লে করতে চাই এক এক করে। প্রথমেই 2টো অডিও পাঠিয়েছেন কাজী ইয়াসিন আহমেদ আলাইনি, তার 2টো অডিও আমরা প্লে করব। তারপরে বাকি যারা আছেন তাদের অডিওগুলো আমরা শুনবো, তারা কি বলতে চান। আসসালামু আলাইকুম অরুণ ভাইয়া। আমার দ্বিতীয় ঘটনাটা হলো, আমার সম্পর্কে একজন মামা লাগে, উনি থাকে জয়সী। আচ্ছা, এটা দ্বিতীয় ঘটনা। আমি ওনার বিষয়ে যেটা বলবো, মানে এই যে গত রোজার ঈদের সময়, রোজার ঈদের অর্থাৎ মানে ঈদের আগের দিন রাত্রে আল্লাহ পাক নাকি সকল জিনদেরকে, খারাপ জিনদেরকে মুক্তি করে দেয়। তো সেটার উদ্দেশ্য করে আমি বলতেছি যে আমার ওই মামা, ওনারা নাকি মানে যে মাঠ বলে, মানে পাত্রে খেত যে জায়গায় বলে, ওই জায়গায় ওনারা মানে ছাড়াবাড়ি বলে একটা গ্রাম আছে, মানে একটা জায়গা আর কি, ছাড়াবাড়ি বলে, ওই জায়গায় ওনারা কি করছে, মামাদারা তো অনেক বড়, তো মামারা একজন বয়স হবে 22-25 এরকম বয়সের সকলে। তো বললো যে আয় কালকে তো ঈদ, আমরা সকালে পার্টি করব। তো ওনারা যেরকম কথা যেরকম কাজ, ওনারা পার্টি করতো, মানে যা কিছু লাগে প্যান্ডেল করছে, তারপর আপনার বিভিন্ন মানে যা কিছু লাগে আর কি পার্টি করতে গেলে। তো ওনারা মানে পার্টি করতে করতে এক সময় রাত্র 1টা কি 2টা বেজে যায়। তো ওনারা আবার বিরিয়ানি পাক করছে যে আমরা সকলে ওই জায়গায় বসে বিরিয়ানি খাবো। তো ওনারা যে বিরিয়ানি খাবে, তো এই সময় রান্না করছে আবার পাত্রেই, ওই জায়গায় করছে, মানে খেতেই সারা বাড়িতে ওই জায়গায় রান্না করছে, সবকিছু করছে। তো করে যে সময় ওনারা খাবার খাবে, বলছে যে আজকে তো মানে কালকে তো ঈদ, তো এখন তো ঘুমাই যেতে হবে, এত রাত পর্যন্ত সজাগ থাকতে পারবো না, চল আমরা শেষ মানে একটা ডান্স করি, মানে কি বলে, মানে যে কোনো একটা গান দিয়ে ওরা ডান্স করছে। তো শেষ ডান্স যে সময় করবে, এর আগে নাকি মামার একজন ছোট ভাই ছিল, ওর নাম হলো রিফাত। তো ও নাকি বলছে ভাই আমি একটু প্রস্রাব করে আসি বলতে, ও সরি একটু কথা, যে ওই জায়গাটা মানে যেই জায়গাটায় ওনারা পার্টি করছে, ওই জায়গাটার পশ্চিম দিকে মানে ঘন জঙ্গল, বসত জঙ্গল ওই জায়গায়। আর আপনার আপনার আবার কি বলে, দক্ষিণ দিকে আবার একটা অনেক বড় কবরস্থানের পাশে বাজার অনেক কিছু আছে। আর বাকি যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলো ফাঁকা, মানে একটু নার্ভাস টাইপের। তো উনি যে সময় বলছে যে আমি প্রস্রাব করে আসি, তো
তারপরে প্রস্রাব করে আসার পরে তো বলতেছে যে ভাইয়া আমার তো শরীরে ভালো লাগতেছে না, প্রস্রাবে ধরছে, আমি আবার যাবো। তো বলে যাও তুমি তাড়াতাড়ি চলে আসো। তো উনি প্রস্রাব করতে যে সময় গেছে, ওনারা তো না মানে ডান্স করতে আছে, এক সময় এক পর্যায়ে দেখা যেতেছে ওনার মনে হলো কিরে ও রিফা তো কোন সময় গেল প্রস্রাব করতে, কিন্তু এখন আসে না কেন। তো পরে লাইট দিয়ে অনেক খোঁজাখুঁজি করতে সবাই, তো ওনারা ডান্স বন্ধ করে বাড়িতে এবং বিভিন্ন আত্মীয় বাড়িতে, মানে এই সময়টার ভিতরে কাছে বাড়িতে যা আছে যে এত অল্প সময় তো ও কোনো জায়গায় যাইতে পারবে না। সকলের আত্মীয় আছে, খোঁজখবর নিতেছে, অনেক জায়গায় দেখতেছে। তো বলে কেউ বলে না আমাদের বাড়িতে তো আসি নাই। তো সব জায়গায় খোঁজার পরে ভাইয়া ঈদের দিন সকালবেলা ওকে ওই জায়গায় অজ্ঞান অবস্থা পাওয়া যায়। পরে বাড়িতে এনে ওনাকে জিজ্ঞেস করে, তো বললো যে রাত্রে তোমার সাথে কি হয়েছে? বললো যে আমি প্রস্রাব করতেছি, কে যেন আমাকে ডাকলো, আমার ডাকার পর আমি ওই জায়গায় গেছি, তারপর আমার আর কিছু খেয়াল নাই। এই ছিল ভাই আমার দ্বিতীয় ঘটনা। ওকে, আমি মনে হয় দ্বিতীয় ঘটনাটা আগে প্লে করেছি, তাহলে এবার প্রথম ঘটনাটি শুনি। আমার মানে 3 নম্বর ঘটনাটা যেটা হলো, মানে আমার একজন চাচাতো ভাই আমার ছোট, আচ্ছা, তার মানে আরো একটা ঘটনা আছে। আজকে ও আমার সাথে বসে রয়েছে, কিন্তু ও যে আপনাদেরকে মানে গল্পটা গুছিয়ে বলবে ওর অভিজ্ঞতা ওইটা হয় নাই। তো ও আমাকে এখন গল্পটা শেয়ার করলো। তো ও আমাদের মানে যে থানা যে দেবিদ্বার, ওই জায়গায় ও একটা হোটেলে কাজ করে। তো একদিন কি করলো যে ঈদের সময় বাজার করবে, এবার যে রোজার ঈদের সময়, তো উনি কি করছে যে রোজার ঈদের সময় যেহেতু আসতেছে, তো কিছু মালিকে বেতন দিবে, তো ওই বেতন দিয়ে কিছুটা ইয়ে করবে, মার্কেট করে বাড়িতে নিয়ে যাবে। তো উনি যে সময় মানে বাড়িতে আসে প্রতিদিন, আমাদের মানে যে বললো পুরো গ্রাম বললাম, ওই গ্রামে চলে আসে প্রতিদিন, দেবিদ্বার থেকে গ্রামে চলে আসে প্রতিদিন সাইকেলের মাধ্যমে। তো উনি সাইকেলের মাধ্যমে প্রতিদিন আসে। তো একদিন কি করে মানে আসার সময় একটা চেয়ারম্যান বাড়ি পড়ে, মতো কারণ নামটা উল্লেখ করলাম না, চেয়ারম্যান বাড়িতে আসার সময় মানে যে বাস যাওয়ার পরে আপনার চেয়ারম্যান বাড়ি একটু দূরেই বাস যাওয়ার বিভিন্ন ধরনের গাছপালা, মানে ভুতুরে একটা জায়গার মতো। তো উনি প্রতিদিন আসে, কোনো সমস্যা হয় নাই, কিন্তু উনি ঈদের আগের দিন তো অনেক মানুষ আসে, তো শেষ করে একটু রাত্র একটু বেশি হয়ে গেছে, তো উনি মার্কেট করে আসতে একটু লেট হয়ে যায়। তো উনি যে সময় আসতে একটু লেট হয়, তো উনি কি করলো, আসতে সময় যে সময় ওই চেয়ারম্যান বাড়ির সামনে আসলো, তারপরে একটু সামনে গেল, ওই বাজারের কাছাকাছি আসলো, দেখলো ওনার চোখটা হঠাৎ করে উপরে যায়। তো যাওয়ার পরে উনি দেখতেছে উনি লম্বা চুল, কত বড় একটা মহিলা নিচে দাঁড়িয়ে আছে। তারপর উনি দেখে তো মানে উনি আবার একটু সাহসী, তো উনিও অনেক বড় সাহসী একটা লোক। উনি কি করলো, এক দ্বারা ভয় পাচ্ছে, আর এক দ্বারা সাহসটা রেখে মনের ভিতরে আল্লাহকে স্মরণ করতেছে। তো এই সময় কি করলো, একটা বাস ফেললো, বললো তুই এটার উপর দিয়ে যা। তো উনি বললো না আমি যাবো না। কেন? আমি যাবো না, তুমি কি করবা পারলে করো। বললো তোর এত বড় সাহস, তুই আমার উপর দিয়ে কথা বলিস। তো এইরকম মানে ওদের তর্ক বিতর্ক চলতেছে। তো ওই সময় আবার যে চেয়ারম্যান বাড়ির যে দারোয়ান ছিল, তো উনি আবার দেখতেছিল, উনি একটু পরে একটু ফলো করছে ওনাকে, করতেছে যে ওখানে কি সমস্যা। তো উনি আবার দৌড়ে আসছে যে বাবা কি সমস্যা, তোমার কি হয়েছে? বললো যে এখনো তো বলা যাবে না, আসেন একটু সাইডে যাই। তো চেয়ারম্যান বাড়িতে নিয়ে গেল, নেওয়ার পরে বললো এই ব্যাপার আমার সাথে করছে। তো বললো বাবা এটা আস না, আমি তো দারোয়ান মানে আজকে দারোয়ান অনেক বছর ধরে থাকতেছি, তো এটা প্রায় সময় আমার সাথে এরকমটা হয়, আমি তো এখানে বসে থাকি, কিন্তু প্রায় সময় আমার সাথে এরকমটা হয়, তুমি অনেক মনে কিছু করো না। তো আমি একটু তোমার আগে দিয়ে আসি। পরে দারোয়ান আগে দিছে, তো তারপর উনি বাড়িতে আসছে। এই ছিল আজকের আমার শেষ ঘটনা। অনেক ধন্যবাদ আমাদের সাথে প্রথমটা শোনানো, অনেক সুন্দর গল্পটা। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আসলে প্রথম ঘটনাটা না শুনিয়ে আমি বোধহয় দ্বিতীয় তৃতীয়টা আগে শুনিয়ে দিয়েছি। নো প্রবলেম। আজকে সবগুলো ঘটনা এক এক করে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের ইয়াসিন আহমেদ আল আইনির প্রথম ঘটনাটা এবার শুনুন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে যে গল্পটা আপনাদের কাছে শেয়ার করব, সেটা হলো আমার চাচার কাছ থেকে নেওয়া। তো আমি ওনার হয়ে আমি বলতেছি গল্পটা। ওনার নাম হলো মাসুদ। তো আমি ওনার হয়ে বলতেছি, আমি একদিন আমি একটু মাছের নেশা বেশি ছিলাম, মাছ ধরতাম। গ্রাম অঞ্চলে মাছ ধরার পেশাটা কিন্তু অনেক বেড়ে যায়। যে সময় নিয়ে বৃষ্টি হয়, ওই সময় পানি হয়, খেতে পাত্রে বিভিন্ন জায়গায় পানি হয়, তো ওই জায়গা থেকে অনেক মাছ ধরতাম। তো মাছ যে ধরতাম, রাত্রে যাইতাম, আপনার রাবের যে টিন, রাব যে গরুরে যেটা খাওয়ায়, ওই রাবের টিন দিয়ে মানুষ মাছ ধরে, গ্রাম অঞ্চলের মানুষ। তো উনি একদিন কি করছে, মাছ ধরবে, আজকে অনেক প্রচুর পানি হয়েছে, তো
আমার ওই চাচার নাম হলো মাসুদ। তো ওনার একজন সাথী বন্ধু আছে, ওর নাম হলো সিয়াম। তো সিয়াম বলল যে দেখ মাসুদ, যদি তুই মাছ ধরিস তাহলে আমাকে ডাইকা নিস, বা আমি তোকে আইয়া ডাক দিব। সাবধান, আব্বু আম্মু যদি জানে তাহলে বিষয়টা একটু বাড়াবাড়ি হবে এবং কি তারা খারাপ মনে করবে। এখন আমি কি করব, তোকে ডাক দিব এসে, তাহলে তুই আমার দরজা খোলা আমার সাথে যাস। তো মাসুদ বলল আচ্ছা ঠিক আছে। পরের দিন যেটা হলো যে রাত্রি যে সময় ভাইয়া আনুমানিক ওই সময় মনে হয় বাজে 1টা 2টার দিকে, হ্যাঁ এরকম বাজে সময়টা হবে। 2টার দিকে এসে ওই সিয়াম ডাকতেছে, এই মাসুদ বের হ, আয় যাবে না মাছ ধরতে? তো উঠলাম, ওঠার পরে যে সময় দেখে ওঠার পরে দেখলাম যে সিয়াম। তো আমি আর ঘড়ির টাইমের দিকে তাকাই নাই। তো ঘড়ির টাইমের দিকে না থেকে আমি মনে করছি যে একটু মানে ঝিকঝিকে আলো আছে, তো মনে হয়তো ফজর আজান দিয়ে দিছে। তো আমি কি করলাম, ওর সাথে সিয়ামের সাথে বের হয়ে গেলাম। বের হওয়ার পরে যেটা হলো, তো আমি আবার একটু স্মোক করতাম। তো একটু পর পর মানে আমার চাচা স্মোক করতো, তো উনি আবার একটু পর পর একটা একটা মানে যেটা বলে সিগারেট, এটা একটু ধরায়। তো যেই সময় নিয়ে উনি স্মোক করতে যায়, অর্থাৎ আমি ওনার হয়ে বলতেছি যেহেতু যে আমি যে সময় স্মোক করতে যাই ওই সময় দেখা যেতেছে মানে আমার বন্ধু যে সিয়াম, ও আমার থেকে অন্তত 5 থেকে 6 হাত দূরে থাকে। তো উনি যেহেতু আমার কাছ থেকে 1 থেকে 5 হাত দূরে যেতে এত দূরে থাকতেছে, তো আমি এতটা আমলে নেই নেই। তো যে সময় আবার আমার যে স্মোক করা বন্ধ হয়ে যায়, তো ও আবার আমার সাথে আসে। এরকম করতে করতে এক সময় আমার চোখগুলো সিয়ামের পায়ের নিচে গেল। দেখলাম পরে সিয়াম হাওয়ায় ভাসতেছে, ওর নিচে কোনো পা নেই। তো আমি ভয়ে চিৎকার দিয়ে সোজা বাড়ির দিকে এক দৌড়ে আসলাম। তারপরে ও পিছন থেকে বলল, আজকের মতো বেঁচে গেলি, আর কোনোদিন এরকম হলে দেখবি তোদেরকে সুযোগ আমি কোনো একটা ক্ষতি করে ছাড়বো। তো তারপরে বাড়িতে আসলাম, আসার পরে দেখতেছি আব্বু আম্মু সকলে চিন্তিত হয়ে রয়েছে। তো পরে দেখতেছি আবার, তো বললো যে হ্যাঁ তুমি কই গেছিলা, বলে আমাকে সিয়াম ডাক দিছিল, অর্থাৎ ও সিয়াম নয়, সে অন্য কেউ ছিল। তো পরে আবার বলছে যে হ্যাঁ সিয়ামও তো এসে তোরে ডাকছিল, পরে আমরা তো ওরে ডাক দিতাম, যে দেখলাম যে তোর দরজা খোলা, এই কারণে সিয়াম আসছিল। তো পরে অবাক হয়ে যায়। তো পরে আমি আর বুঝার বাকি ছিলাম না যে ওটা কি ছিল। তো আজকে এই ছিল ঘটনা। আর ভাইয়া আমি সরাসরি বুদ্ধি স্টুডিওতে আপনাদের যে ক্যাপিটাল এফএমে আমি ওই জায়গায় সরাসরি আসতে চাই, ভাই কিভাবে আসতে পারবো ওইটি একটু জানেন ভাই, আমার জন্য উপকার হবে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমি ইনবক্সে আপনাকে লিখে দিচ্ছি, আপনি কিভাবে আসবেন। স্বাগত জানাচ্ছি আপনাকে, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। facebook.com/capitalfm948 আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ, এখানে আপনি জয়েন করতে পারেন। আমাদের আরো একটি ঘটনা আছে, সেটা একটু শুনে কি আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি গাজীপুর থেকে বলছিলাম। জি, আমার নাম মুস্তাফি হাসান মুহিত। জি জি। তো আজকে আমি আমার একটা ভৌতিক গল্প আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। নিশ্চয়ই। এই গল্পটা হয়েছে আরো 3-4 বছর আগে, যখন আমি আরো ছোট ছিলাম। ঘটনাটি হয়েছিল আমার গ্রামের বাড়িতে। তো শীতকাল ছিল, সাধারণত শীতকালীন মেলা বিভিন্ন জায়গায় হয়, আবার গ্রামেগঞ্জে আরো বেশি। তো সেই দিনই আমরা একটা পৌষ মেলায় যাচ্ছিলাম। সেদিন মানে সার্কাস ছিল আমাদের বাসা থেকে প্রায় 8-9 কিলোমিটার দূরে। আমি আর আমার ভাই আমরা দুজনই সার্কাস দেখতে গিয়েছিলাম। তো আমরা ভাবলাম বিকালবেলা যাব, তাড়াতাড়ি চলে আসব, বেশি দেরি হবে না। হয়তো সবার কাছে অনুমতি নিয়ে গেছিলাম। তো সার্কাস শেষ হতে হতে প্রায় রাত 12টা এরকম বেজে গেছে। এখন আমরা রাত্রেবেলা সাইকেল নিয়ে গেছিলাম। তো রাত 12টা একা একা আসতেছিলাম আমরা দুজনেই। যদিও আমাদের কাছে মোবাইল ছিল। এখন অনেক দূর রাস্তা, আমরা প্রায় চলে আসছি, আরো 6 কিলোমিটার বাকি আমাদের বাসায় আসতে। তো আমার চাচাতো ভাই বলল যে অনেক দূর তো রাস্তা, দিক দিয়ে শর্টকাট রাস্তা আছে, আমরা চলে দিক দিয়ে যাই। পরে আমি বললাম যে যেহেতু অনেক রাত হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে চল এই রাস্তা দিয়ে যাই। পরে যেই কথা সেই কাজ, আমরা ওই রাস্তা দিয়ে ঢুকে পড়লাম।
তো আমাদের বাসায় আসার সময়, আমাদের বাড়িতে আসার সময় আর কি, একটা অনেক বড় বাঁশঝাড় পরে, দিনের বেলায় ওখানে আলো করে না, অনেক কাহিনী আছে ও জায়গার। তো আমি ভাবলাম যে ওই রাস্তা কি না, পরে ওকে জিজ্ঞেস করলাম ওই রাস্তা নাকি, পরে বললো যে ওইরকমই একটা রাস্তা। আমি বললাম যে এত রাতের বেলা ওই রাস্তা দিয়ে আসা ঠিক হবে কি? তবে আরে সমস্যা কি, মোবাইল তো আছেই, এদিক দিয়ে আসতে সমস্যা না। পরে শীতের রাত, কুয়াশায় ঝলমল, মানে কুয়াশা দিয়ে রাস্তাঘাট ভর্তি। আমরা সাইকেল নিয়ে যাচ্ছি, আমাদের মোবাইলের আলো আবছা আবছা হয়ে আসতেছে। তো ওই সাইড দিয়ে আবার নদী, আমাদের গ্রামের ওদিকে তিস্তা নদী, সাইড দিয়ে নদী। তো আমরা যখন ওই বাস ঝাড়ে ঢুকে, আমি তখন তাকে আবার বললাম যে ভাই দেখ এখানে আসাটা কি ঠিক হবে? ওই বললো না সমস্যা নেই, চল লাইটটা আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ আল্লাহ করে যাই। পরে অর্ধেক বাস ঝাড় পার হতে না হতেই হুট করে একটা বাস আমাদের সামনে এসে পড়লো। চমকে উঠলাম আমরা যে এটা কি হলো, আমরা অনেক ভয় পেয়ে গেলাম যে এটা কি হলো। পরে আমাদের সাইকেলের চাকাটাও পাংচার হয়ে গেছিল। বললাম যে দেখ আমি নিষেধ করছিলাম এই রাতের বেলায় কি ঝামেলা না হয়ে যায়। পরে বললো যে এটা কি হবে, এটা জানতাম, আচ্ছা চল দেখি কি করা যায়। তো রাতের বেলা এমনিতে অনেক ভয় পাচ্ছিলাম, আবার আরো ভয়টা বেড়াই দিল। তো আমরা ওই সাইকেল নিয়ে আমরা যাচ্ছিলাম, হুট করে প্রচুর বাতাস আসতেছিল, যে এটা কি বাতাস? পরে বোঝে সাধারণ নদীর পাড়ে বাতাস হতেই পারে স্বাভাবিক। দেখলাম যে আমাদের পিছনে একজন সাদা কাপড় পরা মানুষ আসতেছে। অনেক ভয় পেলেন যে এটা কি, এটা কি? আমাকে বললো যে এই পিছে থাকিস না, এটা আমাদের দিকে ধেয়ে আসতেছে বারবার, শুধু আমাদের দিকে। তো অনেক ভয় পেয়ে গেলাম যে আমরা তাড়াতাড়ি করে যাই। আমরা যত তাড়াতাড়ি যাচ্ছি ওরা আমাদের দিকে কাছে যাচ্ছে। আমরা করতে করতে আমরা বাসঝাড়টা পার হলাম। যেই বাসঝাড়টা পার হলাম আমাদের পিছন ছেড়ে গেল। পরে আমরা বাসঝাড় ছেড়ে আমাদের স্কুলের পার বলে, স্কুলের পার হয়ে ওইদিকে চলে আসছি। এখন আমাদের এরকম একটা ভয় লাগতেছে না। ওখানে মোটরসাইকেলের শব্দ, কে আসবে? তো ওই দেখি যে আমার চাচা আসতেছে। পরে বলছে এই এত রাতে তোমরা এখানে কি করো? পরে বললাম যে আমরা সার্কাস দেখতে গেছিলাম। তো এই রাতের বেলা এই রাস্তা দিয়ে এসে এই কাহিনী হয়েছে। তো সাইকেলটা আজকে স্কুলের বাড়ি রেখে যাও, মোটরসাইকেলে চলো আমরা একসাথে যাই, দেরি হবে, অনেক রাত হয়ে গেছে। তখন প্রায় রাত 1টা-1:30, শীতে একদম কুয়াশায় ঢাকা পুরো এলাকা। পরে আমরা মোটরসাইকেলে করেই যাচ্ছিলাম। মানে যেতে যেতেই আবার অনেক দূর চলে গিয়েই আমরা বললো খালু, মানে চাচু হুট করেই বললো যে এই নামো, এখন নামতে হবে। আমি বললাম যে ভাষা তো সামনে, এখানে নামবো কেন? বলছে না নামো, একটা মোটরসাইকেল ঝামেলা আছে। এইটা কি ঝামেলা? এখন বড় মানুষ, আমাদের ওখানে তো কোথাও মান্য করলেও তো হয় না। পরে বলছে তোমরা দুজন যাও, আমি আসতেছি। পরে আমরা দুজন চাচুর কথা শুনে আমরা বাসে শুনলাম কি এটা কি হলো চাচুর আবার। পরে বাসায় এসে দেখলাম যে চাচু তো ঘরেই। চাচু সেদিন সন্ধ্যার আগে ঘরে ফিরছে, এখন চাচু তো ঘরেই ছিল, এখন আমাদের সাথে রেখে আসলো। আমরা পুরো হতবাক হয়ে গেলাম যে আল্লাহ আমরা কার সাথে আসলাম, মানে ভয়ে খালি পুরা শরীর কাঁপতেছে। আল্লাহ কার সাথে আসলাম, পুরো শরীর ঠান্ডা হয়ে গেল যে এটা কে ছিল, কার সাথে আসলাম। পরে সেদিন রাতে ঘুম প্রায় হারামি হয়ে গেছিল, অনেক ভয় পাইছিলাম সেদিন রাতে। খালি বারবারই মাথায় ঘুরছিল কে আসলাম, এত কাহিনী ঘটলো, আমরা কি কার সাথে আসলাম। এভাবে পুরো রাতটা কেটে যায়। পরের দিন সকালে আর কি সবাই বলে যে হয়তো এই বাসঝাড়ে একটা খারাপ জিন ছিল, তো হয়তো তোমাদের এখানে একটা আমার মনে হয় এখানে তার ঘটনাটি শেষ হয়ে গেছে। মানে সে চেষ্টা করেছিল পুরো ঘটনাটি একসাথে শেয়ার করতে, কিন্তু সেটা হয়তো হয়নি কোনো কারণে। অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য।
facebook.com/capitalfm948 আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে আশা করি আপনি জয়েন করবেন এবং আপনার নিজের জীবনের ঘটনা শেয়ার করবেন। এবারে আমরা নিঝুম আক্তারের ঘটনাটি শুনব, দেখি তিনি কি শেয়ার করছেন। ভাইয়া, আমি নিঝুম আক্তার, আমি আছি ঢাকা দোহার থেকে। আমি এর আগেও হয়তো গল্প শুনিয়েছি ক্যাপিটাল FM এ, তাবিজে। তো নাও আবার চলে আসছি সবাইকে ভৌতিক অভিজ্ঞতা নিয়ে। আমার জীবনে যতগুলো ভৌতিক অভিজ্ঞতা আছে সেটা বলতে গেলে হয়তো অনেক দিন লাগবে, বাট আমি এই দিনটার জন্য অনেক ওয়েট করি যে অরণ্য ভাইয়ার এই তাবিজ শোটাকে আমি অনেকটাই পছন্দ করি। তো আমি আমার গল্পটা স্টার্ট করতে চাই। আমি আমার জীবনের অধিকাংশ সময় আমি নানির কাছে থাকতে অনেক পছন্দ করতাম। যদি আমার স্কুলে ছুটি দিত তাহলে আমি নানুর কাছে বেড়ানোর জন্য চলে যেতাম। তো তারপরে শীতের ছুটি পেলাম, তো শীতের আম কাঁঠালের ছুটি, নানি বাড়িতে গেলাম মার সাথে বেড়ানোর জন্য। তারপরে একদিন আমাদের যে নানা বাড়ি আছে ওটার মানে নানা বাড়ির সাথে একটা অনেক বড় একটা বট গাছ আছে, আর বট গাছটা ছিল আমরা যে রুমে থাকতাম সেই রুমের জানালার পাশে। এরপর আমি একদিন আমার মার সাথে মানে ওই বটগাছটার সাথে যে রুমটা ছিল, আমরা যদি ছুটিতে নানা বাড়িতে যেতাম ওই রুমটার মধ্যে আমাদের থাকতে হতো, কারণ ওই রুমটা থাকতে আমরা বেশি পছন্দ করতাম। এর কারণ হচ্ছে ওই রুমটায় জানালা দিয়ে হাওয়া বাতাস, আর ওই রুমটা ঠান্ডা ছিল সেজন্যে। এরপর আমার মার সাথে আমি রাতে ঘুমোতে যাই। তখন আমার বাবা একটি চাকরি করতো, তো সেজন্য বাবা আসতে পারে নাই। তো মার সাথে ঘুমোতে চলে যাই। এরপর আমি যেখানে ঘুমাই সেখানে হচ্ছে জানালাটা আমার কান বরাবর জানালা, আর জানালার পাশেই হচ্ছে সেই বট গাছ। তো অনেকেই জানে হয়তো বট গাছের মধ্যে ভূত থাকে, আর আমি এগুলো বিশ্বাস করতাম না। আমি ভাবতাম যে এইগুলা লোকে বানিয়ে বলে। এরপর আমি মার সাথে ঘুমাই, তখন বাজে রাত 12:30। 12:30টার সময় আমার মানে আম্মুকে বললাম যে মা, আমার তো অনেক পিপাসা লাগছে, তো আমার পানি খেতে হবে। তো মা বললো যে তুই এখানে থাক, আমি তোর জন্য পানি নিয়ে আসি। তো মা দেখলো যে আমাদের যে পানির কলসিটা ছিল ওইখানে কোনো পানি ছিল না। তো এর জন্য ভাবলো যে মাকে বললাম, মা পানি তো নিয়ে এখন কি করব? মা বললো তুই এক কাজ কর, তুই এখানে থাক, আমি কলসিতে পানি নিয়ে আসি। আমি মাকে বললাম, মা রাত বাজে 12:30, তুমি এত রাতে বের হবে, তোমার ভয় লাগবে না? মা বললো আরে না, আমার হাতে লাইট আছে। তা আমি বললাম মাকে যে মা তুমি যেও না, আমি যাই। তো আমার তখন বয়স ছিল প্রায় 12-13। এরপরে আমি পানির কলসিটা নিয়ে চলে যাই আমাদের আর্সেনিক মুক্ত কলে। ওইখানে মানে যেখানে বটগাছটা ছিল তার অপোজিটে ছিল মানে পানির কল। তো ওইখানে পানি আনতে যাই। তো যখনই কলটা চাপ দিতে গেছি আমি, আমার কাছে মনে হলো কি যে বট গাছের ওপর থেকে কে যেন বসে বসে আমার কাছে এমন ফিল হইতেছে যে কান্না করতেছে। বিষয়টা বুঝতেছি, আবার ভাবলাম যে এত রাতে কে কান্না করবে এখানে, হয়তো আমার এটা মনের ভুল। তো পানি চাবাতে লাগলাম, যতই চাবাই ততই কান্নার আওয়াজটা বেড়ে যাচ্ছে। তো এরপর আমি ভাবলাম যে কি বিষয়টা আমার দেখতে হয়। তখন যখন আমি গাছের ওপরে তাকালাম দেখলাম যে কিছু নাই। তো এরপর আমি আবার কলে চাপ দিচ্ছি, তো আবারও আমার কাছে সেম ঘটনা, যে আবারও কান্নার আওয়াজটা পেলাম। তো এবার আমি ভাবলাম যে আমার হাতে তো টর্চ আছে, আমি লাইট মেরে দেখি যে কান্নার আওয়াজটা ওপর থেকে আসতেছে, ওপরে একটু লাইট মেরে দেখি যে কিছু আছে কিনা বা কি, মানে এটা কি সত্যি আমার মনের ভুল নাকি।
তো আমি যখন বট গাছের মধ্যে লাইট দিই তখন আমি দেখতে পাই যে কিছু একটা মানে বসে আছে, ঠিক আছে, মানুষের মতো আকৃতি দেখতে পাচ্ছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা মানুষ না, এটা জন্তুর মতো একটা কিছু কান্না করতেছে। আর আমি এটাও দেখতেছি যে যখন কান্না করতেছে চোখ দিয়ে হয়তো পানি পড়ে, বাট তার চোখ দিয়ে পড়তেছে লাল লাল রঙের মতো কি জানি, মানে লাল টাইপের কিছু একটা। তো যখন সেটা মাটিতে পড়লো আমি সেটা লাইট দিলাম যে কি এগুলা কি করতেছে। তখন আমি সাহস করে লাইট দিয়ে দেখলাম এটা মানে লাল লাল কোনো কিছু না, এটা হয়তো একটা ব্লাড, তো মানে রক্ত। তো এরপরে যখন আমি এটা দেখলাম তখন আমি একটা চিৎকার দিছি, আর আমার চিৎকার শুনে আমার আম্মু ঘরে থেকে চলে আসছে যে কি হয়েছে মা, তুই চিৎকার কেন দিলি? আমার ঘরে আমি একলা বলতেছি, আমার একটু ভয় লাগতেছে। তো তখনকার এক্সপিরিয়েন্সটা বলার কিছু না, যে যেটা এক্সপিরিয়েন্স করলাম সেটা মানে এতটা ভয়ঙ্কর যে আমার মানে গায়ের পশম দাঁড়িয়ে মানে যাচ্ছে, কথা বলতে আমার আওলাইতেছে। এটাই ছিল আমার। এরপরে মানে আমার মা আমাকে অনেক ধরে ঘরে নিয়ে সূরা টুরা আয়াতুল কুরসি পড়ে ফু দেয়। তো এরপরে আমি মার সাথে ঘুমাতে যাই ঠিকই, কিন্তু সেই রাতে আমার প্রচুর জ্বর উঠে। তো জ্বর ওঠার পরে ঘরে নাপা ছিল, নাপা খাইছি, এরপরেও জ্বর কমতেছে না। এরপরে অনেক কবিরাজি মানে আমি যে ওইখানে অবস্থানরত ছিলাম, এরপরে যে বলে না যে ফকির তো অনেক ঝাড়ফুঁক করার পরে ইনশাল্লাহ আমার সবকিছু নর্মাল হয়েছে। তো এটা ছিল আমার লাইফে একটি ভয়ানক একটি ঘটনা। তো আশা করি সবার ভালো লেগেছে। আর আমি ভীষণ যখন বলতেছিলাম তখন অনেক ভয় পাইছি। তো ধন্যবাদ সবাইকে, তাবিজকে অনেক ধন্যবাদ। আর অরণ্য ভাইয়া, অবশ্যই আপনার ভয়েসটা যখনই শুনি আমার মন খারাপ থাকলে আমার মনটা ভালো হয়ে যায়। তো অলওয়েজ ভালো থাকবেন। আর একটু আগে এটিএম স্যার ছিল, আমি একটা কোশ্চেন করেছিলাম ওপেন নিয়ে। তো ওপেন আমার হয়তো মানে ওপেন প্রশ্ন করার একটি রিজন ছিল যে আমি যেহেতু ওপেনে পড়তেছি, আমার 2 বছর আমার ফ্যামিলিগত কিছু সমস্যা ছিল। আমার এজ নাও 23, বাট আমার বন্ধনে আমার এজটা হইতেছে একটু মানে বেশি। তো সেজন্য তো জানি না, ইনশাল্লাহ ভালো কিছু লাইফে করতে পারবো। তো সবাইকে অনেক ধন্যবাদ, তাবিজকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ঠিক এভাবেই যুক্ত থাকবেন প্রত্যাশা করি। facebook.com/capitalfm948 আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে প্রত্যেক সপ্তাহে জয়েন করবেন। আশা করি আপনাদের ঘটনাগুলো দিয়ে তাবিজ সমৃদ্ধ হবে। যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের কথা বলতে চাই, তাদের নামগুলো এবার একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই, কারণ অনেকেই আছেন যুক্ত, তাদের ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। পাশাপাশি আজকের পোস্ট থেকে অনেকে শেয়ার করছেন, সেই বন্ধুদের কথা এবার একটু বলবো। নিশ্চয়ই যারা শেয়ার করছেন তাদের মধ্যে মিহির খান আছেন এমডি পাভেল আইকেএম মিহির খানের কথাই বলছিলাম, বেশ কয়েকটি গ্রুপে পেজে তিনি শেয়ার করেছেন। নাইম আছেন আমাদের সাথে, SH নাইম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নাইমুর ইসলাম আছেন, প্রোগ্রামার রাসেল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই পোস্টটিকে শেয়ার করে দেওয়ার জন্য, এবং সব বন্ধুরা যেন একসাথে আমাদের এই আয়োজনটি উপভোগ করতে পারেন এটি প্রত্যাশা করি। আরও যারা আছেন যুক্ত তাদের কথা বলতে চাই। facebook.com/capitalfm948 আপনি যদি জয়েন করে থাকেন তাহলে আপনার সাথে আমার কথা হয়ে যাবে, আগেই বলেছিলাম। এবং যদি এখনো জয়েন না করেন তাহলে প্রত্যাশা করবো যে আপনি আজকে আমার সাথে জয়েন করবেন। বেশ কিছু ঘটনা আছে এক এক করে, হ্যাঁ নিশ্চয়ই। এবং ইয়াসিন আহমেদ আলাইনি, আপনার আগ্রহের কথা আমরা অবশ্যই জানাবো, এবং আপনাকে আমরা প্রত্যাশা করছি আপনি যেন আমাদের স্টুডিওতে এসে আপনার নিজের জীবনের ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। যাই হোক,
আর কিছু ঘটনা আছে, এক এক করে সেই সবগুলো ঘটনা শেয়ার করবো। তবে তার আগে একটা ফোন কল নিতে চাই। আরেকবার বলে দিই নাম্বারটা 0255036659। আবার বলছি 0255036659। এই নম্বরে কল করতে হবে। কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো হ্যালো, আমি শুনতে পাচ্ছি না। আমার মনে হয় কেউ নেই আমাদের সাথে, হয়তো লাইন কেটে গেছে, এটাও হতে পারে। যাই হোক, আমরা পরবর্তী করে যাই। কে আমাদের সাথে আছেন কিনা একটা দেখতে চাই। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, না, এই কলটি আমরা পাইনি। আরেকটা কলে যেতে চাই। কে আছেন আমাদের সাথে? নেক্সট ট্রাই করে দেখি। হ্যালো, না, খুব সম্ভবত কোনো একটা সমস্যা হয়েছে। যাই হোক, আমাদের সাথে যার যারা যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকবার জন্য। ঠিক এভাবেই জয়েন করবেন প্রত্যাশা করি। তাবিজ আপনার আমার আমাদের সবার আয়োজন, এই আয়োজনে আপনার উপস্থিতি প্রত্যাশা করছি। এবং আরেকটা ঘটনা আপনার সাথে শেয়ার করব, শেখ মাহমুদ রানা তার ঘটনা। তারপরে আবার দেখি মাহমুদ রানা আমাদের সাথে কি শেয়ার করছেন। আসসালামু আলাইকুম রহমান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করছি আপনি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ঠিকঠাকই আছি। আলহামদুলিল্লাহ। আমি শেখ মাহমুদ রানা, গাজপুরের জয়দেবপুর থেকে। আমি আজকে তাবিজে ঘটনা পাঠাবো একটা। এটা তাবিজে আমার 24 নম্বর একটা ঘটনা। আর আজকে আমি যে ঘটনাটা বলবো এটা আমার ওই জেঠার আর একটা ঘটনা। এই ঘটনাটা খুবই ভয়াবহ এবং একদিনে বা এক রাতে দুইটা ঘটনা একসাথে ঘটে গেছে। তো এই ঘটনাটা আমি এখন বলবো। তো এই ঘটনাটা হলো যে আমার জেঠা মানে একটা দাওয়াত পাইছে যে অনেক দূরে ট্রেনে যাইতে হয়। তো ট্রেনে মানে বিয়ের দাওয়াত এরকম কোনো একটা কিছু। তো ট্রেনে গেছে একা, দিনের বেলা গেছে ট্রেনে। তো সে মানে ওই বিয়ের দাওয়াতে যাওয়ার জন্য বাজারে যেই মুচি থাকে তাদেরকে জুতা দিছিল যে কালার করার জন্য বা ঠিক করার জন্য জুতা দিয়েছিল, যে সেই জুতা পরে সে অনুষ্ঠান যাবে। তো যেই লোকের কাছে দিছিল সেই লোক আসলে তার যে ছোট একটা মানে দোকানের মতো ছোট একটা জায়গার মতো ফুটপাতে, তো সেই লোকটা 2-3 দিন যাবত তার কোনো খোঁজ খবর নাই। তো পাশে তো কোনো খোঁজ খবর নাই। তো সে আর ওই জুতা পরে আর অনুষ্ঠান যাইতে পারে নাই, অন্য একটা কোনো কিছু ব্যবস্থা করে গেছে ট্রেনে। তো ঘটনাটা হলো আসার পথে যখন আসবে তখন মানে আমাদের এখানকার ট্রেন তখন ছিল প্রায় 5টা বা 6টার দিকে। তো এই ট্রেনটা মিস করছে, তো ট্রেনে আসতে পারে নাই। তো এটা আসলে অনেক বছর আগের। তো তারপরে আরেকটা ট্রেন আছে। তো আরেকটা ট্রেন আছে যেটা মানে আসলে 10টার পরে, 10টা পরে আসার কথা, 10টার পরে, কিন্তু আসছে আরো প্রায় 20 মিনিট দেরি করে আসছে। তো তারপরে ওঠে ট্রেনে। তো ওখান থেকে আমাদের এখানে আসতে প্রায় আধা ঘন্টা আরো একটু বেশি সময় লাগে ট্রেনে আসতে এবং আরো বেশি সময় লাগে, আধা ঘন্টারও বেশি। আবার মাঝে মাঝে যে স্টেশনগুলোতে আবার থামতে হয়, তো এই কারণে আরো বেশি সময় লাগে। তো প্রথম ঘটনা যেটা, এটা ঘটে ট্রেনের ভিতরে। মানে যখন আমাদের এখানে আসবে, আমাদের এলাকার যে স্টেশনে এখানে আসার আগের স্টেশন, সেখানে যখন আসে ট্রেনটা থামে তখন কিন্তু রাত। আর আগের দিনে প্রায় অনেক রাত ট্রেনে সেই যেই অংশে মানে আমার জ্যাঠা উঠেছিল সেই অংশে শুধু জ্যাঠাই ছিল, আর কোনো লোক ছিল না, আর কোনো লোক নাই, শুধু জ্যাঠাই ছিল।
তারপর দেখলো ওই স্টেশন থেকে একটা মানে মহিলা আর সাথে একটা বাচ্চা, ছোট বাচ্চা। তো ওইখানে ওঠে। তো আমার জ্যাঠা আসলে ভাবে এত রাতে একজন মহিলা আবার সাথে ছোট একটা বাচ্চা, তখন সে মানে ভাবে হয়তো তারই মতন হয়তো কোনো ট্রেন মিস করছে, এই জন্য হয়তো এই ট্রেনে উঠছে। তো সেই ট্রেনে উঠে একদম পুরা তার থেকে দূরে বসে, আমার জ্যাঠার থেকে অনেক দূরে মানে সে বসে, পিছন দিকে দূরে বসে। তো আমার জ্যাঠা মানে ভাবে যে এত তো ট্রেন তো খালি, তো মানে দূরে বসছে, এটা মানে তার একটু খটকা লাগে। তারপরে মানে আরেকটু পরে মানে সেখান থেকে আমাদের স্টেশনে আসতে প্রায় 15 মিনিটের মতো লাগে, 15 মিনিট। তো এই 15 মিনিট যে কিভাবে আমার জ্যাঠা কাটাইছে, এটা আসলে খুবই ভয়ানক ভাবে কাটাইছে। তো যাই হোক, তারপরে একটু পরে তো মানে আমার জ্যাঠা মানে মানে ট্রেনে উঠলে একটু জিম ভাব থাকে, যেরকম ঘুমায় পড়বে এরকম। তো ঘুম পাইতেছে মানে ঘুমায় পড়বে, এরকম সময় একটা শব্দ শোনে, যে ছোট বাচ্চার ওই চিপস বিস্কিট এরকম, টোস্ট বিস্কিট এরকম কোনো কিছু চাবেলে যেরকম শব্দ হয়। তো আমার জ্যাঠা ভাবে যে বাচ্চাটা তো অনেক ছোট, আবার কোলে ছিল, এই বাচ্চা কিভাবে মানে চিপস খায়, এর তো আর কখনো মনে হয় না দাঁত উঠেছে। তো এরকম শব্দ, তো এরকম শব্দ পাওয়ার পরে মানে সে মানে চিন্তা করলো কি হচ্ছে ব্যাপারটা একটু। তারপর ওই যে ট্রেনের রেল লাইনের পাশ দিয়ে আগে বাতি ছিল, হলুদ বাতির মতো। তো তখন ওখান থেকে মানে ট্রেন যখন যাচ্ছে তখন ওখান থেকে হালকা একটু আলো পরে ওই মানে মহিলার দিকে। তখন আমার জ্যাঠা পিছন দিকে তাকায়, তাকিয়ে দেখে ভাই প্রচুর মানে ভয় পায়, দেখে যে ওই মহিলার চেহারাটা এরকম পোড়া, মানে পুড়ে গেছে এরকম। তারপরে পুড়ে গেছে এরকম, আর ওই মহিলাটা ওই বাচ্চাকে মানে হাত চাবায়, হাতের আঙ্গুলগুলো দেখছে চাবাচ্ছে। তো এটা দেখে মানে ভয় পায়, মানে আমার জ্যাঠা কিন্তু বুঝতে দেয় না যে সে দেখছে বা কোনো একটা কিছু করছে, তো বুঝতে দেয় নাই। তো সে আবার পিছন দিকে থাকে, তার ভাই একদম পুরা ঘাম বের হচ্ছে, শরীর দিয়ে প্রচুর পরিমাণে ঘামছে সে। তো মানে এই তার তখন মনে একটাই কথা যে কখন মানে স্টেশনটা আসবে, সে মানে লাফ দিয়ে পড়বে ওই জায়গায়। তো এই মুহূর্তে মানে আমার জেঠি তখন ফোন দেয়। তো তখন ছিল ওই যে নোকিয়া মোবাইল গুলো, যেগুলো আগে হলুদ ডিসপ্লের ছোট মোবাইল, বাটন সেট। তো ফোন দেয়। তো ফোন দেওয়ার পরে মানে আমার জ্যাঠা একটু সাহস পায়। তো জেঠি ফোন দেয় যে কোথায়, এত দেরি হয়ে গেছে, রাত হয়ে গেছে, কি খবর, কোনো খোঁজ খবর নাই। বলতেছে আমি আসতেছি, আমি রাস্তায় আছি। তো এটা বলার পরে মানে কাইটা দেয় কথা, আমার জেঠির সাথে কথা বলার পর একটু মানে মনে একটু সাহস আছে। তো মানে এই মানে তার এই 10-15 মিনিট কিভাবে যে আমার জ্যাঠা মানে কাটাইছে, তার মনে হয়েছে যে সেই 10 মিনিটে 10 বার আরো মারা গেছে, এরকম মনে হয়েছে। তো যখন ট্রেনটা যখন থামে, তখন মানে থামতে একটু তো দেরি লাগে না, আস্তে আস্তে তো থামে। সে মানে হালকা মানে এখনো চলতেছে, এখান থেকে মানে লাফ দেওয়া পরে নিচে একটু হাতে মানে ব্যথা পায়, হাতে একটু ব্যথা পায়, হয়ে শুইলা যায়। তো তখন সে তাড়াতাড়ি মানে বের হয়ে আসে, দৌড় দেয় বাইরে আসে। তারপর অল্প একটু হাঁটলো, যে বলছিলাম যে জুতা দিছিল একটা মুচিকে। তো সে ওখানে বসে দেখে যে তখন ভাই 10:30টার উপর, প্রায় 11টা মানে বাজতে চলছে এরকম সময়। তো সে দেখে যে ওই মুচিটা এখানে বসে আছে। তো মুচিটা বসে আছে, পরে গিয়ে জিজ্ঞেস করতেছে যে দমকাইতেছে, যে বোকা টাকা দিতেছে যে কই আছিস, তোর কোনো খোঁজ খবর নাই, তোকে কাজ দিছিলাম, এখন দেখ তোর জন্য আমি
যাইতে পারি নাই সেই জুতা পইরা। তো এগুলো বলতেছে, তো বল কই আমার জুতা দে, এখন জুতা দে। পরে সে পাশ থেকে ওই 2টা জুতা দিল। জুতা যখন সে হাত দিয়ে ধরলো, যে জুতার মধ্যে শুধু রক্ত হয়ে পড়া, মানে রক্ত। তো এটা দেখো রক্ত করতে মানে এটা মানে হাত থেকে ফালাই দেয় জুতা। তারপর দেখে মানে সে তার চেহারা দিকে খেয়াল করে নাই বেশি, শুধু কথা বলতেছে। তার চেহারা নিচে দিকে ছিল। তো যখন দেখে তার চেহারা মানে একদম পুরো রক্তাক্ত। তারপর দেখে যে ওই মুচির মানে চেহারা একদম পুরো রক্তাক্ত অবস্থা। তো ওইটা দেখে মানে তো আরো ভয় পায়। সে তো মানে আগেও মানে ভয় পাইছে, এই জন্য মানে তার ভয়টা মানে আরো বাড়ে। তো সে ভাই এরকম জোরে দৌড় দেয় ওখান থেকে, মানে জুতা ফালায়, জুতার তো কোনো খোঁজ খবর নাই। তো সে এত জোরে জোর দেয় যে দৌড়তে দৌড়তে একটা মানে মোড়ের ওখানে আসে একটা জায়গায়। তো সেখানে আবার মানে একটা চায়ের দোকান ছিল, চায়ের দোকান। তো মানে ব্যস্ত এলাকা থাকায় মানে ওই জায়গায় বা বিভিন্ন মানে কলেজ, তারপর কলেজের বিভিন্ন ছাত্রছাত্রী ওই জায়গায়, ছাত্ররা ওই জায়গায় থাকে, মানে বাসা টাসা নিয়ে থাকে, বাড়ি। তো ওই জায়গাটা মানে চায়ের দোকান খোলা থাকে। চায়ের দোকান প্রায় 12টা পর্যন্ত খোলা থাকে। তো সেই দোকানের ভিতরে ঢুকে যায়। তো ঢুকার পরে চায়ের দোকান হলো বলে যে মানে আমার যেটাকে চিনতো, মানে সে ওখানে মাঝে মাঝে চাটা খাইতো, গল্প করতো। তো বলতো, স্যার কি হয়েছে আপনার, কি হয়েছে? মানে আমার যেটা আবার বিএসটি অফিসার ছিল। তো বলতেছে কি হয়েছে ভাই, কি হয়েছে স্যার, কি হয়েছে আপনার, এত রাতে কি কোনো কিছু দেখছেন নাকি, কি হয়েছে আপনার? তো বলতেছে যে আমার সাথে এরকম এরকম একটা ঘটনা ঘটলো ট্রেনের ঘটনাটা বললো। যে বলছে আরে আপনি এত রাত্রে আসছেন, আপনার সাথে এরকম একটা ঘটনা করছে, আপনার এত রাত্রে আসলে আসাটা ঠিক হয় নাই। তো বলে যে আরে, তারপরে যে ওইখানে একটা মুচি আছে না, আমার যেটা বলে যে ওই জায়গায় একটা মুচি আছে না, ওর অবস্থা এরকম দেখে আমি প্রচুর ভয় পাই। মুচি কোন মুচি, মানে ওই চায়ের দোকানের লোকটা জিজ্ঞেস করে। তা বলছে ওই যে বিদ্যুতের খুঁটির ওইখানে যে একটা লোক বসে, ওইটা। তো ওইটারে আপনি দেখছেন কিভাবে? মানে চায়ের দোকানের লোকটা বলে যে দেখছেন কিভাবে? দেখছি মানে ওর কাছে গেছেন কেন? আমি ওরকে 3-4 দিন আগে মানে জুতা দিছিলাম, তো ওই জুতা নেওয়ার জন্য গেছি। কয় আপনার কি মাথায় এটা আসে নাই যে এত রাত্রে ওই মুচিটা কি করবো ওইখানে? তো বল যে আসলেই তো। তো আবার আপনি ওকে দেখছেন কিভাবে? ও তো মারা গেছে। মারা গেছে মানে কিভাবে মারা গেছে? বল যে আর এও তো আরো মানে 2-3 দিন আগে মারা গেছে। ওই সামনের যে মোড়টা আছে ওই জায়গায় নাকি একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তো কি আপনি দেখছেন কিভাবে? পরে আর তো সে আর কোনো কথা বের হয় না, আমার যেটার মুখ থেকে তো কোনো কথা বের হয় না যায় কি হয়েছে। পরে মানে ওই চার দোকান লোকটা, আচ্ছা আপনি আসছেন এখানে বসেন, আমি এখানে চা দিই, আপনি চা খান। পরে চাটা খাইলো, চা খাইয়া তারপর বলেছি ঠিক আছে আপনি যান, দেখেন সাবধানে যান। তারপর আমার জ্যাঠা বাসায় এসে পরে আর এইসব কথা কাউকে বলে না, পরের দিন মানে আমার জ্যাঠার একটু শরীর খারাপ হয়, তারপর আবার সুস্থ হয়ে যায়। তো এরকম ঘটনা আসলে অনেকের সাথে প্রায় ঘটে থাকতে পারে, যারা রাত বিরাতে বিভিন্ন জায়গায় যায়। তো এরকম ঘটনা যাতে আপনাদের সাথে না ঘটে এরকম ভাবেই থাকবেন। আর অরুণা ভাই আপনিও ভালো থাকবেন, আর এই তাবিজের লাইভ যাতে প্রতিবারই হয় সেটাই আশা করি। এবং এটাই, আর আমি মাঝে মাঝে আসলে ঘটনা আসলে লিখে পাঠানোর চেষ্টা করব, কারণ অডিও রেকর্ড করার সময় বা জায়গা আমি এখন পাই না, কারণ কলেজে থাকি, আবার পড়ার চাপ। 20 তারিখ থেকে আমার পরীক্ষা, তো মাঝে মাঝে আবার লিখেও পাঠাবো। তো সেদিকে খেয়াল রাখবেন ভাই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক এভাবে যুক্ত থাকবেন, এবং এর মাধ্যমেই আজ আমরা তাবিজ থেকে বিদায় নিতে চাই। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ঠিক একই সময়ে শনিবার রাত 12টায় উন্মোচিত হবে রহস্য রোমাঞ্চের দুনিয়ার আরো অনেক ঘটনা, অনেক পর্ব।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন, শুনে থাকুন ক্যাপিটাল FM 94.8। আজকের মতো এখানে বিদায়। শুভরাত্রি।